বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় আপেক্ষিক তত্ত্বের পড়ার ধারাবাহিকতায় আজকে আমরা পড়ছি মৌলিক বলগুলো নিয়ে। এই মৌলিক বলে আমরা চারটি অংশ পাবো। একটি হলো চার প্রকার যে বলগুলো পাচ্ছি সেটি হলো মহাকর্ষ বল, তাড়িৎ চুম্বক বল, সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল। মহাকর্ষ বলের সংজ্ঞাটি আমরা ক্লাস 8 থেকে পড়ে আসছি এবং এই সম্পর্কে আমাদের ধারণাও আছে যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিক থেকে আকর্ষণ করে। এই যে পরস্পরকে নিজের দিকে আকর্ষণ করে এটি হলো মহাকর্ষ বল। আর এরপরে আছে তাড়িৎ চুম্বক বল। এটি হলো তোমার তড়িৎ এবং চুম্বক ক্ষেত্রের পারস্পরিক ক্রিয়ার ফলে এই বলটি সৃষ্টি হয়। এখানে তড়িৎ বল এবং চুম্বক বল কিন্তু ক্রিয়া করে। আর এরপরে আছে সবল এবং দুর্বল নিউক্লিয় বল। প্রথম সংজ্ঞাটি হলো নিউক্লিয় বলের সংজ্ঞা। নিউক্লিয় বল কাকে বলে? যে নিউক্লিয়াসে নিউক্লিয় কণাগুলো পরস্পরকে যে বলে আকর্ষণ করে সেই আকর্ষণ বলকে বলা হয় নিউক্লিয় বল। আমরা এই নিউক্লিয় বলটিকে দুইটি অবস্থানে দেখতে পাই, একটি সবল একটি দুর্বল। আসলে নিউক্লিয় বল যখন পরস্পরের প্রতি প্রবলভাবে আকর্ষণ তৈরি করে, যে আকর্ষণের ফলে নিউক্লিয় কণাগুলো পরস্পরের সঙ্গে যুক্ত থেকে তারা নিউক্লিয়াসে অবস্থান করে, সেখানে এই আসলে কার্যত এই কণাগুলোর মধ্যে বিকর্ষণ বল থাকে না বললেই চলে। এই বলটি হলো সবল নিউক্লিয় বল। নিউক্লিয় বলটি আধান নিরপেক্ষ হওয়ায় প্রোটনকে কুলম্বীয় বিকর্ষণ বল প্রয়োগ করলেও এখানে প্রোটনগুলো কিন্তু পরস্পরকে আকর্ষণ করে। কেন? সবল নিউক্লিয় বলের জন্য। অন্যদিকে এই বলটি যখন খুবই দুর্বল হয়ে যায় তখন সেটি কিন্তু দুর্বল নিউক্লিয় বল নামে পরিচিত। নিউক্লিয়াসের মধ্যে এক প্রকার কণার পারস্পরিক বিনিময়ে এই বলটি ক্রিয়াশীল হয়। এটি আমরা অবশ্যই পরবর্তীতে পড়ব। তো এই যে শক্তিশালী নিউক্লিয় বল যখন উপস্থিত থাকে না তখন সেখানে যে দুর্বল নিউক্লিয় বলটি আসে তার ফলে কিন্তু তেজস্ক্রিয় রশ্মির নিঃসরণ হয়, যে আলফা বিটা গামা ক্ষয়গুলো কিন্তু এই কারণেই হয়ে থাকে। এখন এই যে চারটি বল বলা হচ্ছে, এই চারটি বলকে যদি আমরা তীব্রতার আঙ্গিকে ব্যাখ্যা দিই তাহলে তার জন্য কিন্তু একটি ছক আমাদের কাছে আছে। সেই ছকটি হলো তোমার মৌলিক বলগুলোর আপেক্ষিক তীব্রতা বলে একটি কথা লেখা আছে। দেখো লেখা আছে মহাকর্ষ বল, সেটির সীমা দেওয়া আছে পাল্লা অসীম, আপেক্ষিক তীব্রতা 10⁻0 মানে 1। তাহলে এর তুলনায় দুর্বল নিউক্লিয় বল হলো প্রায় 10⁻30 গুণ বেশি। সবল নিউক্লিয় বল সেটি কিন্তু 10⁻41 থেকে 42। তাহলে দুর্বল আর সবলের মধ্যে পার্থক্য হলো 11 থেকে 12, 10⁻, এত গুণ। আর আরেকটি আছে তাড়িৎ চুম্বক বল, এটি হলো 39 থেকে 40, 10⁻। এখানে রেঞ্জটা কিন্তু সবল এবং দুর্বল নিউক্লিয় বলের ক্ষেত্রে তোমার 10⁻⁻15 থেকে -16 পর্যন্ত। এই বলগুলোকে একীভূত করার ক্ষেত্রে বিজ্ঞানী আমাদের এই উপমহাদেশের পাকিস্তানের বিজ্ঞানী আব্দুল সালাম এবং স্টিফেন ওয়েনবার্গ ও সেলডন লি গ্লেসো, এই তিনজন বিজ্ঞানী দীর্ঘদিন গবেষণা করে এটি প্রমাণ করতে সক্ষম হন যে দুর্বল নিউক্লিয় বল এবং তাড়িৎ চুম্বক বল প্রকৃতপক্ষে একই বলের ভিন্ন ভিন্ন রূপ। এই তত্ত্বের নাম হলো সালাম ওয়েনবার্গের তত্ত্ব। এই সাফল্যের জন্য এই তিনজন বিজ্ঞানী 1979 সালে নোবেল পুরস্কারে ভূষিত হন। তাদের বিজ্ঞানীদের ধারণা যে কোনো একদিন ঐকান্তিক প্রচেষ্টার ফলে হয়তো অন্যান্য নিউক্লিয় বল মৌলিক বলগুলোর মধ্যেও এইরকম সমন্বয় করে একটি মাত্র বলের মাধ্যমে সেটি ব্যাখ্যা দেওয়া সম্ভব হতে পারে। তো তাহলে আমরা যেটি মোটামুটি বুঝতে পারছি যে
আলোর বেগে যদি কোনো ব্যক্তি চলে তাহলে তার কাছে মনে হবে যে তার সময়টি স্থির আছে, তার সময়টি স্থির আছে। আর যদি সে আলোর বেগে না চলে ভিন্ন বেগে চলে তাহলে তার কাছে সময়টা স্থানীয় সময়ের সাথে সমন্বয় করে নিতে হয়। তো এটি আমি যদি উদাহরণটা এভাবে দেই যে জাপানে তুমি যখন সকাল 6টায় দেখছো, তুমি যদি ওই জাপানের আকাশে যে সূর্যটি আছে তার সাথে সমন্বয় করে তুমি যদি ওই সূর্যের সাথে ক্রমান্বয়ে যদি পুরো পৃথিবীটা তুমি প্রদক্ষিণ করার মতো একটা কোনো সিচুয়েশন তোমার হয়, তাহলে দেখবে যে তোমার ঘড়িতে সকাল 6টা সবসময়ই থাকবে। কারণ তুমি ওই একই জায়গাতেই আছো, একই ভাবেই আছো, ওইভাবেই সময় মেনটেন করে নিয়ে চলে আসতেছো। কিন্তু তুমি যখন জি। জাপানে স্থির থাকবা আর তোমাকে ফাঁকি দিয়ে সূর্য বা ওই আলো যখন চলে আসবে, তখন কিন্তু তোমার ঘড়ির সময় কিন্তু গতিশীল হবে। আসলে আশা করি সময় স্থির হওয়া এবং সময় গতিশীল হওয়ার ব্যাপারটা এখন কিছুটা বুঝতে পারছো। এখন আমি যদি বলি জি। যে মহাকাশ ভ্রমণে আপেক্ষিকতা এটি আসলে কি, এটা ওই জিনিসই যে মহাকাশে যখন কেউ কোনো গতি নিয়ে ঘোরে, সে যদি আলোর সাথে ওইভাবে সমন্বয় করে আলোর সাথে যদি দৌড়াতে শুরু করে, তাহলে আলো আমাকে রেখে 24 ঘন্টায় একবার সে পুরো পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ হচ্ছে। যদি পৃথিবীকে কিন্তু আলো প্রদক্ষিণ করে না, বরং পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করে, এটি আমরা জানি। কিন্তু আমি ওই অর্থে ধরতেছি যে পৃথিবী আমার কাছে স্থির আছে বাট আমি গতিশীল আছি। কথা বুঝছো কি? তাহলে সেই অপশনে তুমি যদি চিন্তা করো যে আলোর সাথে সমন্বিত করে মহাকাশে একটি বস্তু, একটা ব্যক্তি কোনো একটা যানবাহন বা মহাকাশ যান ব্যবহার করে সে ছুটতেছে, তাহলে সে যত জোরে গতিশীল হবে আলোর দিকে, ততই কিন্তু তার কাছে সময়টি স্থির হয়ে যাবে। সুতরাং গতিশীল থাকলে তার জন্য সময়টা দীর্ঘ হয়, এটি আমরা অনায়াসেই বলতে পারি। এখন আহ তাহলে পৃথিবীতে যে ব্যক্তিটা অবস্থান করছে তার কাছে যদি কোনো একটি সময় 10 ঘন্টা 10 দিন বা 10 বছর মনে হয়, তাহলে সে যখন কোনো ব্যক্তি আলোর গতিতে আলোর দিকে ছুটবে সমন্বয় করে, যদি সে আলোর সাথেই মানে সমন্বয় করে চলতে পারে, তখন তার কাছে ঘড়ির সময়টি স্থির হয়ে যাবে এবং তার তার ঘড়ির সময়, তার বয়স, তার অবস্থান, এগুলো কার্যত কিছুই পরিবর্তন হবে না। আর যদি সে সময়ের সাপেক্ষে যদি সে পিছিয়ে পড়ে তাহলে সময়টা তার গতিশীল হবে, বাট এটি ধীর গতিতে। পৃথিবীতে যে গতিতে হবে সেই গতিতে হবে না। তার ফলে দেখা যাবে যে মহাকাশ ভ্রমণে ওই ব্যক্তির বয়স যেভাবে বৃদ্ধি পাওয়ার কথা, যেটুকু বাড়ার কথা, সেটা কিন্তু হবে না, তার চেয়ে কম হবে। এই বিষয়টি এখানে এই মহাকাশ ভ্রমণের আপেক্ষিকতার সাথে জড়িত আছে। পৃথিবীতে দুইজন যমজ ভাই, একজনকে তুমি 20 বছর বয়সে রেখে গেলে, আর একজনকে মহাকাশে পাঠাইছে 10 বছর ধরে ঘুরে আসার পর, পৃথিবীর ওই ভাইয়ের বয়স হবে 30 বছর, সে হয়তো অলরেডি বিয়ে শাদী করে সন্তানের মুখ দেখবে, কিন্তু মহাকাশ থেকে যে ব্যক্তিটা ঘুরে আসলো তার বয়স হয়তো হবে 25 বছর। কারণ 5 বছর কেন কম হচ্ছে, মহাকাশে ভ্রমণ থাকা অবস্থায় তার সময়টা ধীরে চলছে। পৃথিবীতে আসার পর দেখা যাবে যে তার সাথে ওই ভাইয়ের সময়ের ডিফারেন্স 5 বছর হয়ে যাচ্ছে। তো এটি হলো মহাকাশ ভ্রমণের ক্ষেত্রে আপেক্ষিক তত্ত্বের ব্যবহারের ক্ষেত্রে এক ধরনের ব্যাখ্যা বা আলোচনা আর কি। তো এই মোটামুটি এখানে দেয়া আছে, মহাকাশ যাত্রা নিয়ে কথা বলা আছে। এখন মহাকাশ যাত্রাটি কিভাবে হয়, কি অপশন ব্যবহার করা হয়, এটি কি জানো? মহাকাশে মানুষ কিভাবে যায়? আমার কথা শুনতে পাচ্ছ? মহাকাশে কোনো ব্যক্তি কিভাবে ভ্রমণ করতে যায় সেটা কি জানো? ওই যে রকেট। হ্যাঁ, রকেটে চড়েই তো যাবে, কিন্তু এই যাওয়ার এই থিমটা কি জানো, আমি এটা জানতে চাচ্ছি। আচ্ছা, আমি একটু বলতেছি। এই যে তুই মহাকাশ যানটা এই রকেটের সাথে লাগানো থাকে, মহাকাশ যান কিন্তু আলাদা থাকে আর রকেট কিন্তু আলাদা। এই রকেট ওই মহাকাশ যানটিকে মহাকাশে নিয়ে যায়। মহাকাশে স্যার রকেটের মহাকাশ যানটি রকেটের সাথে লাগানো থাকে এবং রকেটটি মহাকাশ যানকে নিয়ে আকাশের দিকে ছোটে। তারপরে এটি পৃথিবীর একটি আকর্ষণ বলয় আছে, সেই আকর্ষণ বলয়টি পার হয়ে গেলে আর এই রকেটের
ইঞ্জিনের জ্বালানি তেমন খরচ করতে হয় না, একটা নির্দিষ্ট স্পিড দেওয়ার পরে রকেটটি তার নির্দিষ্ট গন্তব্যের দিকে ছুটতে থাকে। তারপরে মহাকাশের একটি নির্দিষ্ট স্থানে গিয়ে এই মহাকাশটি, এই যানটি পৃথিবীকে প্রদক্ষিণ করা শুরু করে। পৃথিবীকে যখন প্রদক্ষিণ করা শুরু করে সেখানে নিউটনের প্রথম সূত্রটি প্রয়োগ হয়, অর্থাৎ সেখানে কোনো কার্যত কোনো আকর্ষণ বল থাকে না, কোনো ঘর্ষণ বল থাকে না, ফলে ওই বস্তুটি একটা নির্দিষ্ট গতিতে নির্দিষ্টভাবে পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকে। আর প্রদক্ষিণ করা অবস্থায় তার বেগের কোনো পরিবর্তন হয় না, কারণ নিউটনের সূত্র কি বলতেছে আমাদেরকে? নিউটনের সূত্র বলতেছে যে এটি মহাকাশে যখন ঘুরবে তখন তার বেগের কোনো পরিবর্তন হবে না। কারণটা হলো ওখানে তো তোমার বাধা দেওয়ার মতো কোনো কিছু নাই। আর নিউটনের সূত্রও কিন্তু আমাদের এই ধারণাই দিচ্ছে যে মহাকাশে গতিশীল কোনো বস্তু, পৃথিবীতে গতিশীল কোনো বস্তু বিনা বাধায় যদি চলে তাহলে এটি সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। পৃথিবীতে কিন্তু এরকম ভাবে চলা সম্ভব না, এটি মহাকাশে সম্ভব। কথা বুঝছো? তাহলে মহাকাশ যান সহ বিভিন্ন স্যাটেলাইট যে সারা পৃথিবীর চারদিকে যে ঘুরতেছে, এটা কিন্তু একটা সম দ্রুতিতে, এগুলো কিন্তু নির্দিষ্ট একটি গতি বজায় রেখে তারা ঘুরতেছে। এখন যদি ওই মহাকাশ যানটি যদি পৃথিবীতে ফিরে আসতে চায়, তাহলে পৃথিবীর দিকে ফিরে আসার সময় এটি একটা নিয়ন্ত্রিত প্রক্রিয়ায় তোমার ক্রমান্বয়ে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে, সেটা ধীরে ধীরে। কারণ খুব দ্রুত প্রবেশ করতে গেলে মহাকাশ যানটি বায়ুর ঘর্ষণে এবং চাপে এটি ভস্মীভূত হয়ে কিন্তু নষ্ট হয়ে যাবে। সেই কারণের জন্য মহাকাশ যানটি তখন বায়ুর মধ্যে প্রবেশ করে ক্রমান্বয়ে ধীরে ধীরে পৃথিবীর চারদিকে একটা নির্দিষ্ট গতিতে তারা মানে পাক খেতে থাকে। খেতে খেতে এটা বায়ুমণ্ডলে ক্রমান্বয়ে প্রবেশ করে। এটা অনেকটা সর্পিল আকার গতিতে, মানে এইরকম গতিটা হয়। এই সিস্টেম দেখাচ্ছি। যে ধরো এটা পৃথিবী, এই পৃথিবীর আকাশে যখন এটি প্রবেশ করলো, এই ধরো এই এই পরিমণ্ডলে প্রবেশ করবে, তা মহাকাশ যানটি এরকম করে ক্রমান্বয়ে ক্রমান্বয়ে গতিশীল হয়ে 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 ঘুরতে 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 এই যে এরকম করে আস্তে 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 পৃথিবীর কাছে এসেছে। দেখছো খেয়াল করে? এরকম করতে 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 আসে, হয়তো এখন ওকে বলা হলো ল্যান্ড করতে হবে এই জায়গায়। তো দেখো আর এক পাক হয়তো দিয়ে আসলো, দিয়ে আসে এই জায়গায় ল্যান্ড করলো। সরাসরি এসে ল্যান্ড করলে তোমার কি হবে, নিচ দিকে পড়ে একেবারে সব শেষ হয়ে যাবে। এটা কিন্তু করবে না। তো এখন আমি এখানে হয়তো 7 পাক দিলাম, ওরা এখন 7 পাক দিবে না 70 পাক দিবে, এটা নির্ভর করবে ওই মহাকাশ যানটি যে বিজ্ঞানীরা কন্ট্রোল করছে তাদের উপর। সেভাবে করে এটি পৃথিবীতে কিন্তু ল্যান্ড করে। এই ল্যান্ড করার সময় মহাকাশ যানের যদি কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বা এটি নিয়ন্ত্রণহীন হয়, তাহলে কিন্তু ভয়াবহ দুর্ঘটনা ঘটে প্রাণনাশের আশঙ্কা থাকে। আবার এটি যখন পৃথিবী থেকে মহাকাশে ওপরের দিকে ওড়ে, তখনই কিন্তু একই একই বিপদই থাকে, যে তখন তারা এই যে রকেটের উপর বসে থাকে, রকেট মানে কি শত শত টন সেখানে জ্বালানি থাকে। এই জ্বালানির উপর বসে থাকার অর্থ হচ্ছে কোনো রকম দুর্ঘটনা বা বিস্ফোরণ ঘটলে ওই রকেটটি সহ ওই পুরো যানের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। সুতরাং এখানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে কিন্তু তারা অবস্থান করে এবং মহাকাশ যানে চড়ে উপর দিকে উঠতে থাকে। সুতরাং ওঠার সময় আর নামার সময়ই বিপদ, মহাকাশে যাওয়ার পরে তেমন কোনো বিপদ নেই। আমার কথাগুলো কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আমি এটা নিয়ে আরো হয়তো পরবর্তীতে ইনশাল্লাহ বিস্তারিত আলাপ করার সুযোগ পাবো, আমি আর এদিকে যাচ্ছি না। আমার এখানে মোটামুটি যে ধারণাটি দিলাম তার অর্থ হচ্ছে যে তুমি গতিশীল থাকা অবস্থায় তোমার ঘড়িটা স্লোলি চলবে, আর তুমি যদি তীব্র গতিতে তুমি যদি স্থির থাকো তাহলে তোমার তোমার ঘড়িটা স্বাভাবিক গতিতে চলবে এবং পৃথিবীর যে স্বাভাবিক সময় সেটি তোমার আসবে। এবং এই ক্যালকুলেশন গুলো বা এই সিস্টেম গুলো নিয়ে এখানে আলোচনা আছে। তা আমার পরামর্শটি হলো যে তুমি এই আলোচনাটি অবশ্যই পড়বা, ঠিক আছে? এটি পড়ে দেখবা, কারণ এটি তোমাকে দেখার পরে প্রতি লাইন টু লাইন দেখো, এখানে কোনো কিছু না বোঝার থাকতে পারে, সেটি আমাকে প্রশ্ন করবা। আর এই প্রশ্নটি হয়তো আমি ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আজকে লাস্ট আচ্ছা পড়া, স্যার, ঠিক আছে। আজকে লাস্ট পড়া যেটি আসছে সেটি হলো এই যে প্লাঙ্কের কৃষ্ণ বস্তুর বিকিরণ এবং তার একটি সূত্র আছে।
তো প্রথমে এই যে কালো বস্তু বা কৃষ্ণ বস্তু কাকে বলা হয়? যে বস্তুগুলো 100 ভাগ আলো শোষণ করে সেগুলোকে কৃষ্ণ বস্তু বলা হয়। কিন্তু পৃথিবীতে এরকম বস্তু পাওয়া খুবই কঠিন যারা সত্যিকার অর্থেই 100 ভাগ আলো শোষণ করে। আমরা যে বস্তুগুলোর কথা বলতে পারি তা হলো কালো ভূষাকালি এবং হলো কালো প্লাটিনাম। এরা সাধারণত 96 থেকে 98% পর্যন্ত আলো শোষণ করতে পারে। এই যে কৃষ্ণ বস্তুর বিকিরণ, প্লাটিনাম তারপরে কি কালো কালার হয়? প্লাটিনাম তো সিলভার কালার আমি হয়। ওই জন্য বললাম কালো প্লাটিনাম, আমরা এটি পড়েছি হলো ইয়েতে আমাদের বইতেই পড়েছি, যে কারণের জন্য আমি তোমাকে এটি বলতে পারছি। আর ভূষাকালির কথা উল্লেখ আছে, ভূষাকালি কালো একদম। সেটা কি? ভূষাকালি যে কালি দিয়ে, এখন সেই কালি দিয়ে হয়তো কোনো ছাপার কাজ হতে পারে কিন্তু কালো সেটি। তো এইরকম আদর্শ কৃষ্ণ বস্তু বলতে যা বোঝানো হয় সেটি হয়তো আমরা ওইভাবে দেখি না আর কি। এখন প্রশ্ন হলো যে এখানে যে যেটা বলা হচ্ছে যে এই যে তীব্রতা, এই যে লেখা আছে দেখো, যে কৃষ্ণ বস্তুর তাপমাত্রা যত বাড়বে এই তীব্র বিকিরণের তীব্রতা বা এই এটা তত বেশি হবে, ইন্টেন্সিটি তত বেশি হবে। এই কারণের জন্য এই তাপমাত্রার সাথে তোমার এই তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্কটা ব্যস্তানুপাতিক। তুমি নিশ্চয়ই জানো যে কম্পাঙ্ক যত বেশি শক্তি তত বেশি। কম্পাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক কিন্তু বিপরীত অনুপাত। বুঝতে পারছো কেমন কথা? তাহলে জি। তরঙ্গ দৈর্ঘ্য যত বড় হবে কম তাপমাত্রা তত ছোট হবে। এই জন্য তরঙ্গ দৈর্ঘ্যের সাথে তাপমাত্রার ওই সম্পর্কটা ব্যস্তানুপাতিক। এই লেখাও আছে এখানে। কৃষ্ণ বস্তুর বিকিরণ তরঙ্গ দৈর্ঘ্যের মানে দৈর্ঘ্যটা পরম তাপমাত্রার ব্যস্তানুপাতিক। ক্লিয়ারিটি? জি। আচ্ছা, আমার মনে হয় যে এই পর্যন্ত আজকে থাকুক। এখানে আমি তোমাকে মার্ক করে নিতে বলবো এই যে এই সূত্র পর্যন্তই। ঠিক আছে, এই সূত্র পর্যন্তই মূলত তোমার পড়া। আচ্ছা।